আমরা আপনাদের কেসটা খুব ভালো করে দেখলাম এবং আপনাদের কথাও শুনলাম। এটা পরিষ্কার যে আপনারা প্রোটোকল ভেঙেছেন। এর আগে যে আমরা কোনো সিদ্ধান্ত নেই, যদি আপনি আপনার পক্ষ নিয়ে কিছু বলতে চান তো বলতে পারেন। আপনারা যখন স্থির করেই নিয়েছেন যে আমরা প্রোটোকল ভেঙেছি, তাহলে বাকি থাকলো কি? আমাদের ঠিক বলবার। দেখুন মিস্টার প্রদ্যুমান, আমাদের মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। আমরা যা বলছি তার সাক্ষী আছে। আর আমরা সবাই গত 20 বছর ধরে সিআইডিতে কাজ করছি। 20 বছর। এটা হেলাফেলা করিনি আমরা। সিআইডির কাজের জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিয়েছি। দেখুন, কোনো সময় সিচুয়েশন অনুযায়ী আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়, কিন্তু প্রোটোকলের জন্য আমাদের চুপ করে থাকতে হয়। আর তারপরেও সেই অপরাধীকে তার শাস্তি পৌঁছে দিয়েছি। দেখুন, আপনাদের কথা আমরা বুঝতে পারছি, কিন্তু নিয়ম কানুন পালন করাটাও যে জরুরি সেটাও তো আপনারা জানেন। সবসময় নিয়মের উপর ডিপেন্ড করা যায় না স্যার। আমাদের কাজটাই এইরকম, সিচুয়েশন অনুযায়ী আমাদের ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হয়। আর যেখানে দয়ার প্রসঙ্গ বলছেন আপনারা, সেখানে প্রোটোকল ভাঙার দরকার ছিল, প্রয়োজন ছিল। দয়া একজন সাহসী ইন্সপেক্টর স্যার, সিআইডির জন্য সব কিছু করতে পারে। আমরা কোনোভাবেই ওকে হারাতে চাইছি না। এরপরেও যদি আপনাদের মনে হয় যে আমরা প্রোটোকল ভেঙেছি, তাহলে যে শাস্তি আপনারা দেবেন আমরা অ্যাকসেপ্ট করব। দেখুন, আমরা আপনাদের কথা মেনে নিচ্ছি, কিন্তু নিয়ম তো আপনারা ভেঙেছেন। আর নিয়ম তো ফলো করার জন্যই হয়, আপনারা তো আর আইনের থেকে ঊর্ধ্বে নয়। এই জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের টিমটাকে ভাঙা হবে না, আপনারা কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আজ থেকে আপনাদেরকে মনিটর করা হবে। আপনাদের সমস্ত কেস একজন সুপারভাইজিং অফিসার মনিটর করবে, যাকে আমরা নিয়োগ করেছি। হ্যালো, আমার নাম শীতল। আজ থেকে শীতলই আপনাদের মনিটর করবে। মনিটর করবে মানে? মানে এইটা হলো যে আপনাদের কেসের যাই অ্যাক্টিভিটি হোক সেটা শীতল আমাদের বলবে। আপনাদের কেসগুলোর সমস্ত খবরাখবর রাখবার অধিকার থাকবে শীতলের। আপনাদের টিম আগে থাকবে কি থাকবে না, এটাও আমরা শীতল ম্যাডামের রিপোর্টের পর সিদ্ধান্ত নেব। দেখুন, আজ পর্যন্ত আপনারা যা চেয়েছেন করেছেন, কিন্তু এখন সিচুয়েশন বদলে গেছে। আজ থেকে আপনাদের সমস্ত কেসে শীতলকে ইনভলভ করতে হবে। দেখুন, আমার কাজের ধরন কিছু আলাদা, আর আর আপনাদেরকে আমার কাজ ফলো করতে হবে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে আজ থেকে আপনি আমাদের বস? না না, আই ডোন্ট লাইক দ্য ওয়ার্ড বস। বস বলা উচিত হবে না। দেখুন, আমি এখানে এসেছি আপনাদের কেসগুলো স্মুথলি হ্যান্ডেল করার জন্য, আর আমি চাইবো যে এখানে আমার ডিসিশনে ফাইনাল হবে। দেখুন প্লিজ, রাগ হওয়ার কোনো কারণই নেই, কারণ আমি শুধু অর্ডার্স ফলো করছি। ইনফ্যাক্ট আমার কাছে অর্ডার্স আছেও। আর এখানে পরিষ্কার লেখাই আছে যে আজকের পর যে কেসেরই আপনার ইনভেস্টিগেশনস করবেন ওটা আমার নজরের মধ্যে থাকবে। ইনফ্যাক্ট আমার লুক রাখতে হবে, আর প্রত্যেকটা ইনভেস্টিগেশন কেসের রিপোর্ট
আমাকে দিতে হবে। অ্যান্ড দ্যাট অলসো ইনক্লুডস ফরেন্সিক ইনভেস্টিগেশন। আর এখানে এটাও লেখা আছে যে কোনো সাসপেক্টের সাথে যে কোনো ফিজিক্যাল ভায়োলেন্স করার আগে আমাকে জিজ্ঞেস করতে হবে। আর দেখুন, হ্যালো এসিপি প্রদ্যুমান। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। ওকে, দুটো খুন হয়েছে, আমাদের বেরোতে হবে। এত তাড়াতাড়ি বেরোবেন আপনারা? ফাইন্ড আউট করবেন না যে ওই কলটা ফ্রড নাকি সত্যি সত্যি মার্ডার হলো কিনা, এভাবে বেরিয়ে যাবেন? শীতল দেবী, আপনার কথা ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হলো দুটো খুন যেখানে হয়েছে আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। হ্যাঁ, আপনাকে সব রিপোর্ট আমরা পাঠিয়ে দেব। আপনাকে তো রিপোর্ট করতে হবে। লেটস গো। কোথায় খুন হয়েছে জানি না। জানো না? তার মানে আপনারাই ফোন করে বলেছিলেন যে খুন হয়েছে এখানে? দুটো খুন হয়েছে, তাই জন্যই আমি আপনাদের ডেকেছি। দুটো খুন হয়েছে, কিন্তু খুন কোথায় হয়েছে? লাশ দুটো কোথায়? জানি না স্যার, আমি শুধু শুনেছি। কি শুনেছো তুমি? চিৎকার চেঁচামেচির আওয়াজ? না, আমি সব কিছু শুনেছি, দেখেওছি, কিন্তু আমি ওখানে ছিলাম না। স্যার, ও কোনো বাজে স্বপ্ন দেখেছে তাই এই সব কথাবার্তা দেখুন বলছে। ম্যাডাম, স্বপ্ন নয়, আমি খুন হতে দেখেছি। কবে, কখন, কোথায় সেটা আমি জানি না, কারণ আমি ওখানে ছিলামই না। যখন আপনি ওখানে ছিলেনই না, তাহলে আপনি এই খুন হতে দেখলেন কি করে? এই টিউনের মাধ্যমে। এই বিটটায় অনেক বৃষ্টি হচ্ছে, আশেপাশে গাছ আছে আর একটা ভাঙা বোটও আছে। এই এই ড্রামটায় কেউ এই লোকটাকে টেনে নিয়ে যাচ্ছে, আর এই বিটটাতে ওই ওই লোকটা ওকে পাথর দিয়ে মাথায় মারছে। আচ্ছা, তুমি ওদেরকে খুন হতে দেখেছো মিউজিকের পার্ট শুনে? এটা হয়নি তো যে এগুলো তোমার শুনে কিছু ভেবেছো, আন্দাজ করেছো? স্যার, আমি গেস করিনি। এই মিউজিক আমি দেখতে পাচ্ছি। কিন্তু মিউজিকে খুন হতে দেখা কিভাবে সম্ভব? ম্যাম, অনন্যার শরীর খারাপ তাই এরকম কথা বলছে। আপনি কে? স্যার, আমার নাম লতা, আমি এখানকার ম্যাট্রন। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, যখন থেকে ও অরফেনেজে এসেছে। কি অসুখ হয়েছে অনন্যার? স্যার, ওর সিনেস্থেসিয়া আছে। সেনেথেসিয়া? ম্যাম, একটা কন্ডিশন আছে। নর্মাল কন্ডিশনের মানুষরা মিউজিক শুনতে পায়, কিন্তু এই কন্ডিশনে মানুষ মিউজিক শুনতে শুনতে ভিজুয়ালও দেখতে পায়, আর মিউজিক শুনতে শুনতে ভিডিওর মতো দেখতে পায়। আপনি তার মানে বলতে চাইছেন যে অনন্যা সাউন্ড দেখতে পায়? ইয়েস স্যার। কি করে? আপনি চোখ বন্ধ করুন আর ইমাজিন করুন ড্রাম বিট শুনতে পাচ্ছেন। নিন, কল্পনা করছি। আপনি কি দেখতে পাচ্ছেন? ড্রাম বিটের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না। এটা নর্মাল কন্ডিশনে হয়, কিন্তু সিনেস্থেসিয়াতে মানুষ মিউজিকের সাথে নিশ্চয়ই কিছু না কিছু দেখতে পায়। যেমন কিছু মানুষদের দেখতে পায়, রং দেখতে পায়, বা যে কোনো কিছু দেখতে পায়। তার মানে এই মিউজিকের পার্ট শুনে তুমি ওই খুন দুটো হতে দেখেছো? হ্যাঁ। আমার মনে হচ্ছে যে অনন্যা মিউজিক শুনে যেটা দেখছে ওটা আসলে নেই। ও ওটাকে ভিজুয়ালাইজ করছে, যেমন আমরা স্বপ্নে দেখি, কিন্তু স্বপ্নতে যেটা আমরা দেখি সেটা ভিজুয়ালাইজ করি, কিন্তু সেটা সত্যিকারের হয় না। স্যার না, স্যার আমি যেটা দেখছি সেটাই বাস্তব। যেটা আমি দেখছি সেটা খুব ভয়ঙ্কর, যেন আমি টিভিতে কাউকে মার্ডার হয়ে যেতে দেখছি। আর দুটো আলাদা আলাদা মিউজিকে দুটো আলাদা আলাদা খুন হচ্ছে, একটা পাথর দিয়ে হচ্ছে আর একটা ক্রোবার দিয়ে। আচ্ছা, আর একটা খুনের ব্যাপারে তুমি কিছু বলতে পারবে? খুনটা কোথায় হয়েছে, তার আশেপাশে কোথায় কি ছিল, খুনি কে, কি করছিল? আশেপাশে পাহাড় আছে,
একটা লোক নিচে পড়ে আছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। স্যার ও এসে গেছে, এসে গেছে স্যার। ওকে মারছে ক্রোবার দিয়ে, স্যার বারবার মেরে যাচ্ছে। ব্যাস, খুনির ফেস তুমি দেখোনি। ঠিক আছে, আমরা এই কেসের ইনভেস্টিগেশন করব। স্যার আমি এরকম কেসের ব্যাপারে তো শুনিনি। কিন্তু পুরবী যেভাবে ও ডিটেলসে আমাদের গল্পটা বলছিল, সন্দেহ হচ্ছে আমার সত্যি ঘটনা বলছে না তো। স্যার আমার কিছু মনে আসছে, যেরকম এই মেয়েটা বললো এরকম আমি কোথাও পড়েছিলাম স্যার। কোথাও পাথর দিয়ে খুন করা হয়েছে। তাহলে একটা কাজ করো দয়া, ক্রাইম ব্রাঞ্চে খোঁজ নাও যে এরকম দুটো কেস হয়েছে কিনা। ওকে স্যার। স্যার, যেরকমটা আপনি বলেছিলেন ঠিক এরকমই কেস 2 মাস আগে পুনেতে হয়েছিল। তাকে পাথর দিয়ে হত্যা করা হয়েছিল। আর যা ক্রোবার দিয়ে মার্ডার পানভেলে হয়েছিল এই ধরুন 6 মাস আগে। তো সেগুলোর ফাইল এনেছেন এখানে? Yes. Yes, yes. স্যার স্যার এই কেসগুলো। আর এটা হলো পানভেল মার্ডার কেস ফাইল। পানভেল, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। আমি খুন হতে দেখেছি, আশেপাশে গাছ আছে আর একটা ভাঙা বোটও আছে। যেটা ভিজুয়ালে দেখেছিল সেটা একদম হুবহু ওই রকম স্যার। তার মানে ও যা বলছে তার সঙ্গে মিলে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার স্যার, এই দুটো ঘটনার কথা আজ মিউজিক শুনে অনন্যা ভিজুয়ালাইজ করেছেন, কিন্তু এই দুর্ঘটনা দুটো, একটা 6 মাস আগে আর আরেকটা তো 2 মাস আগে হয়েছে। এটি কিভাবে সম্ভব? যে মেয়েটা এই ক্রাইম সিনে ছিলই না, সে সব কিছু ভিজুয়ালাইজ কি করে করলো? আমি মানি না। আর বাই দ্য ওয়ে, এই সিনেস্থেসিয়া কি? আসলে এটা বোঝানো খুব কঠিন, কিন্তু আমি চেষ্টা করছি বোঝানোর। দেখুন, ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো বিশেষ জিনিসের ঘ্রাণ নেন, তখন তার সঙ্গে জড়িত সমস্ত স্মৃতি আপনার মনে আসে। এটা ধরুন কোনো বিশেষ ব্যক্তি বা কোনো বিশেষ জায়গা, সবকিছু। ধরে নিতে পারেন যে এই গন্ধ এক প্রকার আপনার মেমারিকে ট্রিগার করে, কিন্তু এটা শুধুমাত্র সিনেস্থেসিয়ার কন্ডিশনই হতে পারে। এই কেসে সুগন্ধর জায়গায় কোনো মিউজিকে পেয়ে গেছে। এক্স্যাক্টলি। এবার দেখুন, মেয়েটি একটা বিশেষ ধরনের মিউজিক শুনেছে। ওই মিউজিকটার একটা বিশেষ জায়গায় একটা বিশেষ ধরনের প্রিলিউড ব্যবহার করা হয়েছে, যেটা ওকে একটা গাছের স্মৃতি মনে করিয়ে দেয়। আর আরেকটা ইনস্ট্রুমেন্টেও লোকটাকে দেখেছিল। এক্স্যাক্টলি। বাস আমার মনে হয় খুনি এই খুনের ঘটনাটাকে কোনো বিশেষ পদ্ধতিতে মিউজিকে কনভার্ট করেছে। মানে হচ্ছে যখন মিউজিক বাজে তখন ওই ঘটনার সঙ্গে জড়িত সমস্ত জিনিস, সমস্ত জায়গা স্মৃতিকে আলোড়িত করে। কিন্তু এই সমস্ত কিছু সেই ভিজুয়ালাইজ করতে পারে যার সিনেস্থেসিয়া রোগ আছে, অন্য কেউ নয়। আর এটাই ওই অরফানেজের মেট্রনও বলেছে। আপনাদের কাছে এইসব কিছু অদ্ভুত লাগছে না? যাই হোক, কেস সলভ করা আমাদের কাজ। স্যার হতে পারে এই খুনিরও এই সিনেস্থেসিয়ার অসুখ আছে, আর ওই এই মিউজিক রেকর্ড করেছে, কারণ এই মার্ডার আর ক্রাইম সিনের ব্যাপারে ওই জানে। কিন্তু জানতে কি করে পারবো যে এই মিউজিকটা কম্পোজ করে ইন্টারনেটে কে আপলোড করলো? আর সেটা খুঁজবই বা কি করে স্যার? ফেডরিক, ইন্টারনেট খোলো, দেখো ইন্টারনেটে এই পার্টিকুলার মিউজিক পিসগুলো যেগুলো দুটো কেসে আছে সেগুলো কোথাও আছে কিনা। স্যার স্যার পেয়ে গেছি স্যার, দুটো টিউনই একই গানের। একটা ইন্ডিয়ান টিম বানিয়েছে। ডেকে নাও ওই ব্যান্ডের লোকেদের। ওকে স্যার। ওকে, আপনারা আপনাদের ইনভেস্টিগেশন করতে থাকুন, আমি একটা অন্য কাজ সেরে আসছি। অনন্যা, আমার নাম শীতল। আমার তোমার সাথে কিছু কথা বলার ছিল। আমরা কি কথা বলতে পারি? অনন্যা, দেখো অনন্যা, আই প্রমিস বেশি সময় নেব না, ব্যাস 5 মিনিট। ও কিছু বলছে না কেন? ম্যাম ওই
খুব ভয় পেয়ে আছে। ওই ঘটনাটা ওর মাথায় খুব প্রভাব ফেলেছে। ও নর্মাল হতে কিছুটা সময় লাগবে। ওকে। আমার অনন্যার ব্যাপারে এখানে লোকের সাথে কিছু কথা বলতে হবে। পসিবল? হ্যাঁ প্লিজ। মিউজিক টিউন থেকে খুন? এটা কিভাবে সম্ভব স্যার? পসিবল আছে। সিনেস্থেসিয়ার একজন পেশেন্ট তোমার এই মিউজিক পিস শুনে একটা খুনের ব্যাপারে ভিজুয়ালাইজ করেছে, বুঝেছো? তোমার ওই মিউজিক পিসে কোনো খুনের রহস্য লুকিয়ে আছে। আর আমাদের মনে হচ্ছে খুনি সেই যে এই টিউন বানিয়েছে। আমরা খুন করিনি। আর আর সত্যিটাই হলো যে এই টিউন আমরা কম্পোজই করিনি। এই টিউন আমরা ফ্রি সাইট থেকে ডাউনলোড করেছিলাম। কোন সাইট থেকে ডাউনলোড করেছিলে দেখাও। দেখুন স্যার, এই দেখুন স্যার। স্যার এই টিউনটা আমাদের পছন্দ হয় তাই ডাউনলোড করে আমরা গানে দিয়ে দিই। কে আপলোড করেছিল এই টিউনটা? স্যার এটা অজ্ঞাত, অ্যানোনিমাস। অজ্ঞাত? আমাদের সেই অজ্ঞাতকে খুঁজতে হবে। ম্যাম ও আমাদের স্টাফ। ও হলো পূজা, ও হলো রমেশ, ও আরতি। এমনিতে ও এনজিওতে কাজ করে, কিন্তু আমাদের এখানে প্রায় আসা যাওয়া করে। আপনাদের কিছু বলার ছিল অ্যাকচুয়ালি অনন্যার ব্যাপারে। আপনারা কি অনন্যার ব্যাপারে কিছু বলতে পারেন আমায়? যেমন ও কোথা থেকে এসেছিল, কবে এসেছিল, আর ওভারঅল অরফানেজে অনন্যার ব্যবহার কেমন? অনন্যা খুবই অদ্ভুত মেয়ে, সব সময় যেন ডিস্টার্ব থাকে। ও এখানে কবে এসেছিল? ছোটবেলা থেকেই, কিন্তু ওকে ভিন্ন ভিন্ন দুবার লোকে অ্যাডপ্ট করেছিল, কিন্তু জানি না কেন কিছুদিন রাখার পর আবার এখানে এসে ফিরিয়ে দেয়। কেন? এর কারণ? নিশ্চয়ই ওর খারাপ ব্যবহারের জন্য, ওর মাঝে মাঝে ঝগড়া করার জন্য, মাঝে মাঝে ভায়োলেন্ট হয়ে যেত। ব্যাস এই অভ্যেসটা ওর ছোটবেলা থেকেই ছিল। কি ভুলভাল বলছো তুমি? অনন্যা এমন নয়, এসব ভুল বলছে। ম্যাম সত্যি আমি এখানে প্রায়ই আসা যাওয়া করি, কিন্তু কখনো অনন্যাকে এমন আচরণ করতে দেখিনি। ও সবই ভুল বলছে। তো তাহলে সত্যিটা কি? সত্যিটা এটাই, অনন্যা ছোট থেকে খুব কষ্টে বড় হয়েছে। হ্যাঁ, এর জন্য কখনো কখনো ও অদ্ভুত ব্যবহার করে থাকে। অদ্ভুত ব্যবহার নয় ম্যাডাম, এটা ভেবে নিন অনন্যাকে যদি কেউ ক্রস করেছে তাহলে ওর সাথে দুর্ঘটনা হবেই হবে। এই তো আগের মাসে অরফানেজের বাচ্চাদের সাথে কি হয়েছিল মনে নেই নাকি? কেন ভুলভাল বলছো? কি হয়েছিল বলো। ম্যাম আগের মাসে একটা বাচ্চার ফুড পয়জন হয়ে গেছিল, আর ওই দিনই ওর ঝগড়া অনন্যার সাথে হয়েছিল। আচ্ছা, তার মানে তুমি বলছো যে এটা অনন্যা করেছে? হ্যাঁ। ভেবে চিন্তে কথা বলো রমেশ, খুবই বাজে কথা বলছো অনন্যার নামে। পেট্রন, অনন্যাকে অরফানেজ থেকে দুটো ফ্যামিলি অ্যাডপ্ট করেছিল, কিন্তু তারা ফেরত পেয়ে যায়। এর পিছনে কোনো কারণ তো থাকবেই। হয়তো অনন্যারই কোনো দোষ ছিল, খামতি ছিল। আমি মানতে পারলাম না। এনিওয়ে, অনন্যার ব্যাপারে কি কোনো ফাইল আছে যেখানে ওসব ডিটেলস আছে? সেটা কি আমি দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। এই নিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মেট্রন, কিন্তু আমাকে এখনই বেরোতে হবে। আচ্ছা, আমি এই ফাইলটা কদিন বাদে ফেরত দিলে কি চলবে? হ্যাঁ। হ্যালো, আমাকে যাদের সিনেস্থেসিয়া আছে না, ওনাদের সাথে দেখা করার আছে, আর ওদের ব্যাপারে কিছু জানার আছে। এই 3 জনের সিনেস্থেসিয়া আছে। 1 মিনিট, আপনাদের কিছু দেখাতে চাই আমি। এখন আপনি বলুন, আপনি এই টিউনটা শুনে কি ভিজুয়ালাইজ করলেন? ম্যাম আমি একটা বড় ঘাস ভর্তি মাঠ দেখলাম, সেখানে গরু ঘাস খাচ্ছিল আর সূর্য পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি একটা নদী দেখলাম, ওখানে
নৌকো ছিল আর আমি দেখলাম কিছুজন আগুন জ্বালিয়ে বসেছিল। ইন্টারেস্টিং। চলুন আপনাদের মধ্যে আপনি বলুন, আপনি কি দেখলেন? শহর শহর দেখেছি আমি, ওই ভিড়ভাট্টার জায়গা আর উঁচু উঁচু বিল্ডিং আর ওগুলোর উপর বিজ্ঞাপনের লাইট লাগানো। ইন্টারেস্টিং। 3 ডিফারেন্ট ইন্টারপ্রিটেশনস। ভালোই হলো, আপনারা দেখলেনও আর নিজেদের কানে শুনলেনও। 3 জন যাদের সিনেস্থেশিয়া আছে তারা একই টিউন শুনেছিল, কিন্তু 3টে আলাদা ভিজুয়ালস দেখলো। আর ওই মিউজিক শুনে খুন হতে দেখেছে। এক্স্যাক্টলি। দুনিয়াতে একজনই মানুষ আছে যে এই মিউজিক টিউনটাকে খুন দিয়ে ইন্টারপ্রেট করেছে। কে? খুনি নিজেই। আর ওই খুনি আর কেউ নয়, অনন্যা। হোয়াট? এটা আপনি কি বলছেন? ওই মেয়েটা নির্দোষ? দেখুন এসিপি স্যার, কেস প্রমাণ দিয়ে সলভ করা হয়, ভাবনা দিয়ে নয়। আর আমি ভাবনায় বয়ে যাওয়ার ভুল করিনি। আমি অরফানেজে গিয়েছিলাম আর ওখানে গিয়ে জানতে পারলাম যে অনন্যাকে 2টো ফ্যামিলি অ্যাডাপ্ট করেছিল, কিন্তু ব্যাস কদিন পরেই 2টো ফ্যামিলি অনন্যাকে অরফানেজে দিয়ে গিয়েছিল। আর ওই 2 জন লোক ওখানেই ছিল যাদের মার্ডার হয়েছিল আর যারা অনন্যাকে অ্যাডাপ্ট করেছিল। আমি অনন্যাকে অ্যারেস্ট করেছি আর ওকে নাবালক আদালতে পেশ করার ব্যবস্থা করেছি। আপনি আমাদেরকে না বলে না জিজ্ঞেস করে ওকে অ্যারেস্ট করেন কি করে? আই ডোন্ট নিড ইউর পারমিশন এসিপি স্যার, আপনাকে বলার প্রয়োজন ছিল না। ও খুনি আর ওকে শাস্তি পেতেই হবে। আপনি ওই ক্রাইম সিনের ফটো আর পোস্টমর্টম রিপোর্ট দেখেছেন? অফকোর্স দেখেছি। তো হয়তো ভালো করে আপনি দেখেননি, না হলে ওকে আপনি অ্যারেস্ট করতেন না। খুনি অনেক শক্তি প্রয়োগ করেছিল খুন করার জন্য। একটা 15 বছরের মেয়ে 2জনকে এত নৃশংসভাবে খুন করতে পারে না। আপনারা ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছেন। দেখুন, মেয়েটি নির্দোষ আর আমরা কোনো নির্দোষের শাস্তি চাই না। অনন্যা খুনি, এর শাস্তি ওকে পেতে হবে, তাই ওকে অ্যারেস্ট অর্ডার দিয়েছি। আর এটা আমার ডিসিশন, আর এটাই ফাইনাল ডিসিশন। আপনারা শুধু সময় নষ্ট করছিলেন। আর হ্যাঁ, এই মিডিয়াকে এই কেসটার ব্যাপারে জানাতে হবে। আপনারা প্লিজ মিডিয়াকে জানিয়ে দেবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। আপনি যদি কেস সলভ করেন আপনিই বলে দিন, আমাদেরকে কেন বলছেন? ফাইন, নো প্রবলেম, আমি বলে দেব। কিন্তু এটা আপনারা আমার ওয়ার্নিং ভেবে নিতে পারেন, নয়তো আশা করছি এরপর থেকে আমার সমস্ত কথা আপনারা শুনবেন। আপনারা এটা জেনে খুবই খুশি হবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। ম্যাম, কে খুনি? খুনি একটা 16 বছরের মেয়ে যার নাম অনন্যা। বেশ কিছুদিন ধরেও আমাদের সবাইকে বোকা বানিয়ে দিব্যি ঘুরছিল, কিন্তু আমি ওকে অ্যারেস্ট করে নিয়েছি। ম্যাম, এই কেসটা অনেক পুরনো না? হ্যাঁ, এই কেস বেশ পুরনো ছিল। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ওটা ক্রাইম ব্রাঞ্চের খরচের খাতায় পড়েছিল, কিন্তু সিআইডি যখনই টেক ওভার করলো 24 ঘন্টায় কেস সলভ। তো ম্যাম, আপনিও সিআইডির একজন? আগে হ্যাঁ, আমি আজই সিআইডি টিম জয়েন করেছি অ্যাজ দ্য সুপারভাইজার। আর জয়েন করতেই একদিনে কেস সলভ হয়ে গেল। যদি এই কেস অনেক সময় থেকে ঠান্ডা হয়েছিল, সিআইডি তাহলে কেন টেক ওভার করেনি এটাকে? কারণ এই টিমে আগে আমি ছিলাম না, এই জন্যে। কিন্তু ম্যাম, অন্য অনেকে তো ছিল টিমে। হ্যাঁ, এনারা প্রায় 20 বছর ধরে আছেন আর মামলা তদন্ত করতেই থাকেন, কিন্তু আসলে ওনারা কখনো কখনো ভাবুক হয়ে যান। আর কোনো কেসে ভাবুক হওয়া মানে ইনভেস্টিগেশন থেমে যায়। ইনভেস্টিগেশনের জন্য কেবল লজিকের দরকার, যেটা আমি করেছি, আর কেস সলভ হয়ে গেছে। 1 মিনিট, আমি আপনাদের ভুল ধারণা শুধরে দিচ্ছি। আসলে এই কেসটা এখনো পুরো সলভ হয়নি। হয়নি? এই তো একটু আগে বললো যে কেস সলভ হয়ে গেছে। স্যার স্যার, এই কেসে আর কি বেঁচে আছে? খুনি তো ধরা পড়ে গেছে। একদমই না, খুনিকে আমরা এখনো ধরতে পারিনি। কিন্তু ম্যাডাম তো বলছেন যে খুনি ওই মেয়েটাই। এরকম ম্যাডামের মনে হচ্ছে। আমাদের ইনভেস্টিগেশনের হিসেবে হয়তো ওই মেয়েটা নির্দোষ। স্যার, তাহলে আসল খুনি কে? ইনভেস্টিগেশন চলছে, খুব তাড়াতাড়ি আপনাদের সামনে সত্যিটা চলে আসবে। আই এম সরি, নো মোর কোয়েশ্চেনস। সময় নেই আর। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ। আপনাদের সাহস কিভাবে হয় এই মিডিয়ার সামনে আমাকে ইনসাল্ট করার? আপনাদের এই ব্যবহারটা আমি দেখে নিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, দেয়ার উইল বি কনসিকুয়েন্সেস। খুব দ্রুত আমাদের খুনিকে ধরতে হবে, না হলে শীতল পদে পদে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করবে। অভিজিৎ,
প্রথমে এটা খোঁজ নিয়ে দেখতে হবে যে ও যে সময় খুন হয়েছিল তখন ও কোথায় ছিল। আমাদের একটা টিম পুনে পাঠাতে হবে এই কেসটাকে তদন্ত করার জন্য, আর আরেকটা টিম পাঠাতে হবে পানভেলে। আপনারা এটা জেনে খুবই খুশি হবেন যে এই কেসটা সলভ হয়ে গেছে। খুনি একটা 16 বছরের মেয়ে। ইনফ্যাক্ট বেশ কিছুদিন ধরে ওটা ক্রাইম ব্রাঞ্চের খরচের খাতায় পড়েছিল, কিন্তু সিআইডি যখনই টেক ওভার করলো 24 ঘন্টায় কেস সলভড। দেখুন 23শে ফেব্রুয়ারি বিকেল 4টে থেকে 7টার সময় অনন্যা কোথায় ছিল? সাধারণত তখন বাচ্চারা বাইরে যায় খেলতে, আর 9টার মধ্যে চলে আসে। আচ্ছা, অনন্যা অরফানেজ গিয়েছিল না বাইরে? না স্যার, অনন্যা এখানেই ছিল আর কোথাও যায়নি। এটা আপনি এত জোর গলায় কি করে বলছেন? এর জন্যই বলছি, কারণ আমার অনুমতি ছাড়া কোনো বাচ্চা বাইরে যেতে পারে না। কিন্তু কখনো কখনো অনন্যা কয়েক ঘন্টার জন্য অরফানেজ থেকে উধাও হয়ে যেত, এটাও তো বলো ওনাদের। স্যার, ও মিথ্যে বলছে। ও অনন্যাকে হিংসে করে। আমি কেন অনন্যাকে হিংসে করব? তাহলে ওকে বদনাম কেন করছো? আমাদেরকেও বলেছে এখানে কিছু কিছু লোকের পেছনে লাগে। স্যার, আমি শুধু অনন্যার ব্যাপারে আপনাদের খোঁজ খবর দিচ্ছিলাম। তাহলে এটাও বলো না যে আগের বছর অনন্যা তোমার নামে কমপ্লেন করেছিল। এর বিরুদ্ধে কেন? স্যার, ও এখানের বাচ্চাদের মারতো। অনন্যা ওর নামে কমপ্লেন করেছিল, সাসপেন্ডও হয়েছিল। তখন থেকে অনন্যাকে ঘৃণা করে। অনন্যা ওর নামে কমপ্লেন করেছিল, সাসপেন্ডও হয়েছিল। তখন থেকে অনন্যাকে ঘৃণা করে। একটা কথা বলো, অনন্যাকে ওই মিউজিক পিস শুনতে কে বলেছিল? স্যার, ইনি। হ্যাঁ স্যার, অনন্যা মিউজিক পছন্দ করত। অনেকবার ওকে নানা ধরনের গান শুনতে দেখেছি। এর জন্য ওকে আমি মিউজিক শুনতে দিতাম। বুঝতে পারিনি এতে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আপনাদের মধ্যে কি কেউ মিউজিক ইনস্ট্রুমেন্টস বাজাতে জানেন? স্যার, আমি পিয়ানো বাজাতাম। স্যার, আমিও পিয়ানো বাজাই। আচ্ছা, একটা কথা বলুন, যেদিন পুনেতে খুন হয়েছিল সেদিন আপনারা কোথায় ছিলেন? আমরা সব বাচ্চাদের নিয়ে পুনা গিয়েছিলাম। সেদিন আপনারা সবাই পুনাতে ছিলেন? কি ছিল ওখানে? ওখানে একটা ইভেন্ট ছিল, তাই। স্যার, হ্যাঁ, এরা প্রত্যেকে সাধু সাজার নাটক করছে। একটা কাজ করি আমরা, এদের প্রত্যেকের কম্পিউটার চেক করো, দেখো কে এই মিউজিক পিস বানিয়েছে আর আপলোড করেছিল। কারণ যে এই মিউজিক পিস বানিয়ে আপলোড করেছে না, সেই খুনি হতে পারে। এই মেয়েটা এখানে 2 মাস আগে এসেছিল। হ্যাঁ ম্যাম, এই 2 মাস আগে একটা এনজিও ইভেন্ট অর্গানাইজ করেছিল, তো ওই ইভেন্টে ও ডান্স করতে এসেছিল। ও খুব ভালো ডান্স করেছিল স্যার। শি ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল। আর ওই দিনই এখানের আশেপাশে একটা খুন হয়েছিল। খুন তো হয়েছিল স্যার, কিন্তু যে জায়গায় খুন হয়েছিল সেটা এখান থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা হবে। আর এই ইভেন্ট ওই দিন কটার সময় শুরু হয়েছিল? 5টার সময় শুরু হয়েছিল, রাত প্রায় 8টার সময় শেষ আচ্ছা, হয়েছিল। আপনাদের কি মনে আছে এই মেয়েটা পুরো সময় ইভেন্টেই ছিল নাকি এখান থেকে অন্য কোথাও গিয়েছিল? এই মেয়েটা 6টার সময় স্টেজে উঠেছিল আর ইভেন্ট শেষ হওয়া পর্যন্ত স্টেজেই ছিল। স্যার, মেডিকেল রিপোর্ট অনুযায়ী খুন 3টে থেকে 6টার মধ্যেই হয়েছে। এই দেখো, এটা হচ্ছে সেই জায়গা যেখানে খুন হয়েছিল, আর এই জায়গায় ইভেন্ট ছিল। এখান থেকে এখানে পৌঁছানোর জন্য মিনিমাম 1 ঘন্টা লাগে। স্যার, হতে পারে ও দুপুরবেলায় বেরিয়ে গেছিল, খুন করে তারপরে ইভেন্ট জয়েন করেছিল। আরে না না ম্যাম, এরকম কিছুই হয়নি। অ্যাকচুয়ালি ইভেন্ট শুরুর আগে আফটারনুনে রিহার্সাল ছিল, আর ওই মেয়েটা ওখানে 4টে পর্যন্ত ছিল, আর এরপর 5টা থেকে সমস্ত স্টুডেন্ট ব্যাক স্টেজে এক জায়গায় হচ্ছিল। 4টের সময় রিহার্সালে ছিল, হ্যাঁ। আর 5টার সময় ব্যাক স্টেজ। Yes. আর একটু আগে আপনি বললেন 6টার সময়ও স্টেজে ছিল। যদি এটা হয় তো অনন্যা খুন কি করে করবে? আর যদি অনন্যা খুন না করে থাকে তাহলে খুন করলোটা কি? সমস্ত রিপোর্ট আর এভিডেন্স তৈরি করার পর আমার মনে হচ্ছে যে অনন্যা নির্দোষ। আপনার কোনো অবজেকশন? নো ইউর অনার। কিন্তু স্যার, এনার কাছে পুনের মার্ডার কেসের এভিডেন্সের রিপোর্ট আছে। পানভেল মার্ডার কেসে নির্দোষ প্রমাণ করার কোনো এভিডেন্স বা কোনো রিপোর্ট নেই।
এরকম হতে পারে যে অনন্যা অরফানেজ থেকে বেরিয়ে গিয়েছিল আর মার্ডার করে আবার ফিরে গিয়েছিল। ইট ক্যান বি পসিবল, রাইট স্যার? আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে তো প্লিজ দিন, যাতে এটা প্রমাণ হয় যে যখন খুন হলো অনন্যা পান ফেলেছিল। দেখুন, এভিডেন্সেস আর সাক্ষ্য প্রমাণ অনুযায়ী এই কেসটা ডিসমিস করে দেওয়া হচ্ছে। অনন্যাকে দয়া করে ছেড়ে দিন। হ্যাঁ শালুকে, কি জানতে পারলে? হ্যাঁ বস, বস ধরে নাও এই কেসটা সলভ হয়ে গেছে। শীতল আমাদের ডেমনস্ট্রেট করে দেখিয়েছিল যে সিনিস্থেসিয়ার দুটো আলাদা আলাদা রোগী একই ধরনের মিউজিক শোনার পরে আলাদা আলাদা ইন্টারপ্রিট করে থাকে। হ্যাঁ বস, আমি আমার বন্ধুর থেকে সবকিছু জেনেছি, যে এই ব্যাপারে এক্সপার্ট। ও আমাকে অন্য কথা বলল। নতুন কি আপনি জানতে পেরেছেন? এমন দুজন ব্যক্তি যারা সিনিস্থেসিয়ারই পেশেন্ট, এক ধরনের মিউজিক শোনার পরেও একই ধরনের রিয়াক্ট করে। এটা কিভাবে হতে পারে স্যার? হতেই পারে পুরবি, যদি দুজন রোগীর মধ্যে রক্তের সম্পর্ক থাকে তাহলে হতে পারে। ও শীতল যা বলেছিল সেটাও ঠিক ছিল, কিন্তু সম্পূর্ণভাবে ঠিক ছিল না। কিছু রেয়ার কেসে এরকমটা হয়, যেমন আমার বন্ধু বলেছে। হ্যাঁ, কিন্তু দুজন রোগী যদি একই পরিবারের হয় তবে কাকা, জ্যাঠা বা ভাইও হতে পারে। না না, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারই হতে হবে, যেরকম মা বাবা, ভাই বোন। তা কেন? সেটা এই কারণে ফ্রেডি, কারণ এটা একটা জেনেটিক অসুখ। বাস মেডিকেল জার্নাল থেকে আমি এরকম কিছু আর্টিকেল বার করছি, এসব তোমাকে দেখাচ্ছি। আরো কেউ আছে যে অনন্যার মতো ওই দুটো মিউজিক পিসের ওপর একই ভিজুয়াল দেখতে পায়, যেটা অনন্যাও দেখে? আমি আপনাদের কি করে ধন্যবাদ জানাবো? আপনারা আমায় জেল যাওয়া থেকে বাঁচালেন। আমরা শুধুমাত্র সেটাই করেছি যেটা আমাদের ডিউটি, অপরাধীদের জেলের ভেতরে আর নিরপরাধীদের মুক্তি। কিন্তু আসামিটা কে? তোমার কোনো আত্মীয়। আমার ফ্যামিলি মেম্বার? হ্যাঁ অনন্যা, কারণ তোমার কাছে যে ধরনের ভিজুয়ালস এসছে সেই ধরনের ভিজুয়ালস তার কাছেই যেতে পারে যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে, আর সেই এই ধরনের মিউজিক বানিয়েছে। কিন্তু স্যার, আমার ফ্যামিলি মেম্বার কি করে হতে পারে? আমি তো অনাথ, না? আছে কেউ যাকে তুমি চেনো না? তাহলে জানতেও চাই না। ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে আমার পরিবারের সবাই আসবে আর আমায় এসে নিয়ে যাবে, আমরা একসাথে আনন্দে থাকবো। আর আপনারা বলছেন ও কোনো খুনি? আমরা তোমাকে শুধু সেটাই বলছি যেটা সত্যি। অনন্যার নামের প্যাকেজ এসেছে, দরজার বাইরে রাখা ছিল। পেন ড্রাইভ? পঙ্কজ, আমি বাড়ি দেখতে পাচ্ছি, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। কোনো মহিলা বাড়ির মধ্যে দৌড়াদৌড়ি করছে আর একটা দোলনাও আছে বাইরে। কেউ ওই মহিলার পিছনে ক্রোবার নিয়ে দৌড়চ্ছে। আর কি? ও ওই মহিলাকে ক্রোবার দিয়ে মারছে। কাকে মারতে দেখলে? জানি না স্যার, এটা তো একটা চিঠিও আছে। আনিয়া, এটা তোমার ভবিষ্যৎ। তুমি যা দেখেছো তোমার সাথে তাই হবে, এটাকে কেউ আটকাতে পারবে না। এই মিউজিকের সাথে অনন্যা যেটা দেখেছে, কেউ ওই মহিলাকে মারতে চলেছে। আর একটা বাড়ি আছে, বাড়ির সামনে বিদ্যুৎ চমকাচ্ছে আর দোলনা আছে। আর স্যার, খুনি খুন ক্রোবার দিয়ে করে। এতদিন আমরা ভাবতাম খুনি আগে খুন করে তারপরে মিউজিক বানায়, কিন্তু এখানে তো উল্টো। প্রথমে খুনি মার্ডার প্ল্যান করে, তারপরে মিউজিক বানায়, আর তারপরে মিউজিক অনুযায়ী খুন করে। আমি আমি মরতে চাই না, প্লিজ আমায় বাঁচিয়ে নিন। অনন্যা, ঘাবড়িও না, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি না তোমার সাথে। সবার আগে ওই খুনিকে খুঁজতে হবে, যে কোনো ভাবেই হোক। কিন্তু যদি
খুনি ওর পরিবারেরই একজন হয়, তাহলে খুঁজবো কি করে? ওকে খোঁজার আগে আমাদের এটা জানতে হবে যে 16 বছর আগে অনন্যাকে অরফানেজে নিয়ে এসেছিল কে। হয়তো ও জানতে পারে অনন্যার ফ্যামিলি সম্পর্কে। আপনাদের কিছু মনে আছে কে ছিল যে অনন্যাকে এখানে রেখে গেছে? না, মনে তো নেই। 16 বছর আগে কেউ ওকে বাইরে ছেড়ে চলে গিয়েছিল। শীতল ম্যাডামের ফোন, ভিডিও কল করছে। হ্যালো, আমি বাস এটাই বলার জন্য ফোন করলাম যে ওই মেয়েটাই খুনি। সময় নষ্ট করবেন না আপনারা, প্লিজ ওকে গ্রেপ্তার করুন। শীতল ম্যাডাম, কোর্ট তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। আর কোর্টের কি সিদ্ধান্ত সেটা আপনিও শুনেছেন। এই কোর্টের চক্করে আপনারা সময় নষ্ট করছেন। প্লিজ আপনারা ভুল, আর আপনাদের এটা মেনে নিতেই হবে। স্যার, স্যার এটা সেই বাড়ি। ওই বাড়ি? কোন বাড়ি? আমি এই মাত্র যেটা দেখলাম, ওই যেখানে খুন হতে চলেছে, ওই গাছ, দোলনা, এটাই ছিল স্যার। কোন জায়গার কথা বলছে মেয়েটা? শীতল ম্যাডাম, এখন আপনি কোথায় আছেন? আমি এখন আমার বাড়ির বাইরে। আর কোথায় থাকবো? আপনার প্রাণের সংশয় আছে। কি বলছেন আপনি অফিসার? আমার প্রাণ বিপদে, আমাকে কে মারবে? দেখুন শীতল ম্যাডাম, উনি আপনাকে মারার জন্য মিউজিক কম্পোজ করেছে, যেটাও আমাদের পাঠিয়েছে। আর ওই মিউজিকের হিসাবে আপনার ঘরের কি লোকেশন। বাচ্চাদের মতো কথা বলছেন অফিসার? আমাকে ভয় পাওয়ানোর জন্য সব করছেন না, আর আমি ভয় পাচ্ছি না। আর আমাকে সব বলছেন আপনাদের কেসের পথে আমি বাধা দেই। শীতল ম্যাডাম, এই ব্যাপারে আমরা পরেও কথা বলতে পারবো। আমার কথা মন দিয়ে শুনুন। আপনি ইমিডিয়েট বাড়ির ভেতরে যান আর দরজা জানলা সব বন্ধ করুন। আর আমরা যতক্ষণ না ওখানে পৌঁছই, আপনি কারোর কথায় দরজা খুলবেন না। মানে? আমি আপনাকে পরে বোঝাবো। এখন আমি আপনাকে যেটা বললাম সেটা করুন। কে তুমি? তুমি আমার উপর আক্রমণ করছো কেন? তুমি জানো না এর ফল কি হবে? আমি তোমাকে ছাড়বো না। আমার কাছ থেকে বেঁচে তুমি পালাতে পারবে না। কে তুমি? ওই দাঁড়া। আমাকে ওকে স্যার। আরতি, তুমি? স্যার আমিও পিয়ানো বাজাই। শীতল ম্যাডাম, আমরা আপনাকে আগেও বলেছিলাম অনন্যা খুনি নয়। আই এম সরি স্যার, আমার আপনাদের কথা বোঝা উচিত ছিল। আমি আমার মতো করে ইনভেস্টিগেশন করেছিলাম, আর আপনারা আপনাদের মতন। আমরা দুজনেই আমাদের ডিউটি করেছিলাম অফিসার। ট্রাস্ট মি, আমার ক্যারিয়ারে প্রথম হলো যে আমার জাজমেন্ট ভুল হলো। ওটা ঠিক আছে, আপনার মাথায় আঘাত না লেগেছে। না না, আই এম ওকে। ফ্রেডি, অ্যাম্বুলেন্সকে ফোন করো তাড়াতাড়ি। শীতল ম্যাডামের ওপর হামলা করেছো কেন তুমি? আমার মেয়েকে বাঁচানোর জন্য। কোন মেয়েকে বাঁচানোর জন্য? অনন্যাকে। অনন্যা আমার মেয়ে হয়। শীতল তাকে জেলে পাঠাতে চলেছিল, এই জন্য আমি ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আর খুন কেন করেছো? 17 বছর আগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম, আমার স্বামী আমাকে মানসিক হসপিটালে পৌঁছে দিয়েছিল।
কারণ আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম। ওখানে আমি 15 বছর ছিলাম। কিন্তু কিন্তু কি কিন্তু আমার স্বামী আমার মমতার গলা টিপে দিয়েছিল। কি করে? অনন্যা ওখানেই জন্মেছিল, কিন্তু ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। 15 বছর পর আমি বাইরে এলাম, তখন আমি জানতে পেরেছিলাম যে আমার স্বামী মারা গেছে, কিন্তু অনন্যা কোথায় আছে আমি জানতাম না। ও বেঁচে আছে কি নেই সেটাও আমি জানতাম না। আমি অনেক অরফানেজে ওকে খোঁজার চেষ্টা করেছিলাম, ওকে কোথাও পেলাম না। ওর ব্যাপারে কি করে জানতে পারলেন আপনি? 6 মাস আগে যখন আমি এই অরফানেজে এলাম, তখন আমি অনন্যার কেস ফাইল পেলাম। আমি জানতে পারলাম যে অনন্যাকে 2 জন মানুষ অ্যাডপ্ট করেছে, আর তারপর ওকে ফেরত পাঠিয়ে দিল। কিন্তু যখনই আমি জানতে পারলাম যে অনন্যার সিনেস্থেশিয়া আছে আর ও সব দেখতে পাচ্ছে যেটা আমি মিউজিকে প্ল্যান করেছিলাম, তখনই আমি রিয়েলাইজ করলাম যে অনন্যা আমারই মেয়ে। এই জন্য আমি 2 জনকে খুন করে দিলাম। আমি ওই মানুষগুলোকে ঘেন্না করি যারা অনাথ বাচ্চাকে অ্যাডপ্ট করার পরেও তাদের ফিরিয়ে দিয়ে যায়। আমি অনন্যাকে সবকিছু বলে দিতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের অনুসন্ধানের ফলে আমি থেমে গেলাম, কেননা আমার মনে হলো যে আপনারা অনন্যাকে সন্দেহ করবেন। এই জন্য আমি চিঠি পাঠিয়ে আপনাদের মন অন্যদিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনারা আমার প্ল্যানকে ভেস্তে দিলেন। যে মেয়েকে পাওয়ার জন্য তুমি 2টো জীবন নিয়েছো, এখন সারা জীবন ওই মেয়ের থেকে দূরে থাকতে হবে তোমায়, জেলের ভেতরে, কাল কোঠরিতে।